দৃশ্যটা যে আমার মনে হয়েছিল যে এখানে অনেক সম্ভাবনা থাকতে পারে। এমন হতে পারে যে ওই কম্পার্টমেন্টে যারা ছিল নিশ্চিতভাবে কোনো মা ছিলেন তার শিশু কন্যা বা শিশু পুত্রকে নিয়ে, সঙ্গে তার স্বামী বা অন্য কোনো আত্মীয় পরিজন বন্ধু অবন্ধু থাকতে পারেন। এমনও হতে পারে কোনো মা একাই হয়তো তার শিশুকে নিয়ে ওই ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে অথবা তার পেশাগত তাড়নায়। সেই মা হয়তো বেঁচে নেই, শিশুটি বেঁচে আছে। এমনও হতে পারে দুজনেই মারা গেছেন। কিন্তু যদি এমনটা হয় যে মা বেঁচে নেই বা ওই শিশুটির সঙ্গে বাকি যারা ছিল তারা কেউ আর বেঁচে নেই, শিশুটি হয়তো কোনো ক্রমে বেঁচে গেল। এমন তো অনেক সময় হয় যে তার ছোট্ট শরীরটা কোনোভাবে হয়তো বেঁচে গেল। কি হতে পারে পরবর্তী সময়, সে কিভাবে বড় হবে? এটা নিয়ে আমি একটি গল্প লিখেছিলাম, পাখিদের মা। একটা গল্প লিখেছিলাম যে এইরকম কোন একটি রেল দুর্ঘটনায় একটি বাচ্চা সে বেঁচে গিয়েছিল কোনো ক্রমে, কিন্তু তার আর কেউ বাঁচেনি। তার মধ্যে যে তার মাকে খোঁজার চেষ্টা, বা সে হয়তো ভাবছে যে তার মাও তো বেঁচে থাকতে পারে। এমন হতে পারে যে সে বা তার মা দুজনেই হয়তো বেঁচে গেছে, দুজন দুই হাসপাতালে চলে গেছে, তার মা ভেবেছে সে বেঁচে নেই, কিন্তু এমন তো হতে পারে যে কখনো সে তার মাকে খুঁজে পেতে পারে। এই নিয়ে একটি গল্প আমি লিখেছিলাম, বড়দের জন্য একটি পত্রিকায় এই গল্পটা লিখেছিলাম। ছোটদের যে গল্পগুলো আমি অন্তত ব্যক্তিগতভাবে লিখি, আমি আগেই বলেছি যে ছোটদের জন্য নির্দিষ্ট যে পত্রপত্রিকাগুলো, সেখানে আমি অনেক অনেক বেশি লিখি বড়দের গল্পের থেকেও। সেখানে আমি দেখেছি আমার ব্যক্তিগত যে শৈশব, এবং আমার সৌভাগ্য যে আমি একটি গ্রামে বড় হয়েছিলাম, শহর থেকে খুব বেশি দূরে নয়, কলকাতা থেকে হয়তো খুব বেশি হলে 30 কিলোমিটার দূর হবে দক্ষিণ 24 পরগনার সেই গ্রামটি, বারুইপুর থেকে 4.5 কিলোমিটার দূরে। কিন্তু তখনও যে সময় গত শতাব্দীর 7-এর দশকের মাঝামাঝি সময় থেকে 8-এর দশকের শেষ পর্যন্ত যখন আমি বড় হচ্ছি ওই গ্রামে, তখনও পর্যন্ত সৌভাগ্যবশত গ্রামটা গ্রামই ছিল। গ্রামের পরিবেশ পেয়েছি, গ্রামে অদ্ভুত কিছু মানুষকে পেয়েছি, যে ধরনের মানুষ এখনকার দিনে ভাবাই যায় না। ধরা যাক একটা পেয়ারা বাগান, আমরা পাঠশালায় যাবার পথে সেই পেয়ারা বাগানে ঢুকে দেদার পেয়ারা ছিঁড়ছি, গাছে উঠছি, পেয়ারা নষ্ট করছি। পেয়ারা বাগানের যিনি মালিক তিনি বসে মিটিমিটি হাসছেন, বলছেন আরো খাও আরো খাও। এটা এখনকার দিনে কল্পনা করা যায়। আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রাম, সেখানে একটা বহু প্রাচীন মন্দির ছিল, সেই হাঁটা পথে যাওয়া ছাড়া উপায় ছিল না, অন্য কোনো যানবাহন ছিল না, যদিও পিচের রাস্তা ছিল সেটা। তার পাশে একটা পুরনো মসজিদ ছিল। তো সেই মসজিদে খুব বৃদ্ধ একজন মৌলবী থাকতেন, আমরা তাকে মৌলবী দাদু বলেই ডাকতাম। তিনি ভোরবেলায় একদম খালি গলায় ফজরের আজান দিতেন। সেই নামাজের যে সুর এখনো আমার কানে বাজে। ভোরবেলায় আমাদের ঘুম ভাঙছে, অনেকটাই দূর আমার বাড়ি থেকে মসজিদটা, কিন্তু শোনা যেত। তো যেটা বলার জন্য, যখনই আমরা ওই রাস্তা দিয়ে ওই গ্রামের মন্দিরে যেতাম, হয়তো ঠাকুমা সঙ্গে যাচ্ছে কি পিসিদের কেউ সঙ্গে যাচ্ছে, অনিবার্যভাবে ওই মসজিদে ওই মৌলবী দাদুর সঙ্গে দেখা করতেই হবে। তিনি দাওয়ায় বসিয়ে একটু ছোলা, একটু ফেরিগুড় এইসব খেতে দেবেন, এবং আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষের তিনি খবর দেবেন যে বুড়ো বাবা কেমন আছেন, বড় মার কি খবর, মেজো মার শরীর কেমন যাচ্ছে, সকলের তিনি খবর দেবেন। এইরকম অসংখ্য মানুষ ছোটবেলায় আমি দেখেছি, যে মানুষগুলো আমাদের ছেলে মেয়েরা তাদেরকে দেখতে পাচ্ছে না, তারা মিস করছে এই মানুষগুলোকে। তারা একটা অন্যরকম একটা প্রতিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছে। আমার লেখার মধ্যে বারবার ঘুরে ফিরে এই চরিত্রগুলো উঠে আসে, নানা গল্পের মধ্যে এই চরিত্রগুলো উঠে আসে বিভিন্ন ধরনের গল্প হয়ে। সেটা ভূতের গল্প হতে পারে, সেটা সায়েন্স ফ্যান্টাসি হতে পারে, এমনি মানবিক গল্প হতে পারে, এমনকি রহস্য গল্পের মধ্যেও আমি কিন্তু আমার যে ফেলে আসা গ্রাম, আমার ফেলে আসা যে যাপন, আমার ফেলে আসা যে শৈশব এবং প্রথম তরুণ বয়স এবং সদ্য যুবক হয়ে ওঠার বয়সের যে মানুষগুলোকে দেখা, সেই মানুষগুলোর অনুষঙ্গ উঠে আসে। এবং ওই যে শুরুটা যেখান থেকে করেছিলাম, 3টি শব্দ, যে স্মৃতি, পর্যবেক্ষণ এবং কল্পনা। তাহলে স্মৃতি আমার যে কোনো গল্পকে পরিপুষ্টি দান করে, যে সময় আমি পেরিয়ে এসেছি।
এবং সেই বয়সে আমি যেভাবে তাদেরকে দেখেছিলাম সেই পর্যবেক্ষণটি আমার গল্পকে পরিপুষ্টি দান করে এবং একেবারে শেষে বেঁচে থাকে কল্পনা আমি কিভাবে তাকে সাজাতে পারলাম। আমার গল্পের জন্মকথার প্রেক্ষাপট মোটামুটি এইটুকুই। ধন্যবাদ।